সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। দ্রব্যমূল্য ভোক্তার নাগালের বাইরে এখনও সরকারের চেষ্টা দৃশ্যমান। আমদানিকৃত পণ্যে শুল্ক কর ছাড় দিয়েও নিয়ন্ত্রণে আসছে না বাজার মনিটরিংও হয় মাঝে মাঝেই, জরিমানা শাস্তির সংবাদও হয় গণমাধ্যমে। টিসিবি মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে খাদ্যদ্রব্য স্বল্প মূল্যে বিক্রয় কর্মসূচিও চলমান। কাজ হচ্ছে না খুব একটা। সর্বশেষ অর্থ উপদেষ্টাকেও বলতে শোনা যায় ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে, তারপরও নিত্য পণ্যের দাম কমছে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, যা খুবই স্বাভাবিক। অধৈর্য নয়, স্বস্তি চায় সবাই। ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য পণ্য পেতে চায় মানুষ। প্রাসঙ্গিকভাবে আলোচনায় যুক্ত হতে পারে সমকালীন রাজনীতিও। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় দাম কমছে না কেন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম, এবং আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দিব এখনকার প্রধান শিরোনামগুলো। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোনো প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ প্রশ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে বৈঠক, সরকারের সমালোচনার সিদ্ধান্ত। নির্বাচন নিয়ে চড়াশুর বিএনপির, যত আগে ভোট ততই মঙ্গল সরকারের। মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদের, বললেন মির্জা ফখরুল। শিল্পীদের সম্মানীর 21 কোটি টাকা লোপাট, কানাডায় বাড়িসহ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ। বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে দুদকের জিজ্ঞাসাবাদ। এবং নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান। ডক্টর ইউনূসের জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। ববি হাজ্জাজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্পাদকীয়তে। দাম কেন কমছে না, এই প্রশ্ন জনসাধারণের মনে বেশ অনেক বছর ধরে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা অক্টোবরে দেখেছি সার্বিক মূল্যস্ফীতি সর্বোচ্চ হয়েছে গত 3 মাসে। এই পরিস্থিতিতে আজকে আমরা যেমনটা বললাম যে অর্থ উপদেষ্টা বলেছেন ট্যাক্স কমিয়েও দাম কমিয়ে আনা যাচ্ছে না, এবং এর কারণ হিসেবে তিনি দায়ী করেছেন বাজারে বিশৃঙ্খলাকে। আপনার কি মনে হয় যে আসল কারণটা কি, বিশৃঙ্খলাটা কোথায় হচ্ছে? প্রথমেই যশোয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত জানাবার জন্য, এবং আপনার মাধ্যমে আজকে আপনাকে আমার সহ আলোচক এখন এসে পৌঁছাননি, যখন এসে পৌঁছবেন, এবং সময় টিভির পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। অর্থনৈতিক অবস্থার ওভারঅল যদি আমরা যাচাই করতে যাই, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থানের বেশ মন্দ অবস্থা, এবং এখান থেকে উন্নয়নের অত্যন্ত প্রয়োজন। এখান থেকে উঠে আসার চেষ্টাটা অত্যন্ত প্রয়োজন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বরত যারা আছেন, আমি বিশ্বাস করি যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই জায়গাটা থেকে আমাদেরকে উঠিয়ে আনবার জন্য, উত্তীর্ণ করবার জন্য। তবে এই যে মূল্যস্ফীতি নিয়ে যে কথা হচ্ছে, অনেকগুলো জিনিস দায়ী এই আপনার মূল্যস্ফীতির জন্য। একটা তো প্রথমত আমরা যদি আসি ইনফ্লেশন আমরা কন্ট্রোল করবার জন্য আমাদের ফাইন্যান্স উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাহেব, উনি ইন্টারেস্ট রেটগুলো বৃদ্ধি করেছেন, এবং সেটা একটা টেম্পোরারি মেজার, এবং এটা ছাড়া আসলে শর্ট টার্ম মেজার তেমন কিছু নেই ইনফ্লেশন একটা কন্ট্রোলে আনবার জন্য। এবং উনি যেটা মানে উনার ক্ষমতায় যতখানি করবার, সো সেখানে আমরা দৃশ্যমান দেখেছি উনি করতে চেষ্টা করছেন। একই সাথে আমাদের কার্টেলসগুলো, যে এই যে আমরা যে বলি না যে সিন্ডিকেট বলি আমরা আসলে, বাট হয়তো টার্মটা কার্টেল, বাট এই সিন্ডিকেট বা কার্টেল যেই নামই বলি না কেন, তারা কিভাবে দ্রব্যগুলো নিয়ন্ত্রণ করে, যেটার মাধ্যমে দ্রব্য মূল্যর বৃদ্ধিটা হয়। সো এই যে কার্টেলগুলোকে বাস্ট করার জন্য, মানে এদেরকে গত আওয়ামী সরকারের 15.5 বছর আমরা দেখেছি যে আওয়ামী সরকারের সাথে যারা সম্পৃক্ততা বেশি ছিল, এই ব্যবসাগুলো কার্টেলগুলোর বা এই সিন্ডিকেটগুলোর বড় দ্বারে অংশীদারিত্ব পেয়েছিল।
সো এই যে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেবার জন্য বা এই সিন্ডিকেটগুলোকে এদের ক্ষমতা আরও লোপ করবার জন্য আমাদের বড় দাগে কি কি কর্মসূচি বা সরকার কি কি উদ্যোগ নিচ্ছেন এগুলো পরিষ্কার করাটা অত্যন্ত প্রয়োজন, কারণ এই পর্যন্ত বড় দাগে কিছু পরিষ্কার হয়নি। তবে আবার আরেকটা জিনিসও পরিষ্কার করতে হবে যে শুধু যে যারা সিন্ডিকেট বাণিজ্য বা কার্টেল বাণিজ্যের সাথে জড়িত আছে তাদেরকে ধরে আটকালেই শুধু চলবে না, ওভারঅল ব্যবসায়িক এনভায়রনমেন্টটা মানে ব্যবসায়িক ক্লাইমেটটা এইটাও আরও পজিটিভভাবে তৈরি করতে হবে যেন আরও সুন্দরভাবে ব্যবসা করতে পারে লোকজন। সো এই পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আপনার কি মনে হয় বিশৃঙ্খলাটা কি তাহলে পুরো সরবরাহ প্রক্রিয়াতেই হচ্ছে? দেখেন বিশৃঙ্খলা অনেক জায়গায় হচ্ছে, যেমন মনে করেন গত 2-3 দিনের কথাই যদি বলি, ময়মনসিংহ হাইওয়ে বন্ধ। ময়মনসিংহ হাইওয়ে কেন বন্ধ? অন অ্যান্ড অফ, খুলছে বন্ধ হচ্ছে কেন হচ্ছে? কারণ আমাদের গার্মেন্টস কর্মীরা উনারা একটা মানে বিশৃঙ্খলা ইজ নট দ্য ওয়ার্ড আই উড ইউজ, এই শব্দটা আমি হয়তো ব্যবহার করবো না, বাট উনারা অনেক কারণে এখন ক্ষুব্ধ এবং সেই ক্ষুব্ধর কারণে তারা যে রাস্তা আটকাচ্ছেন। এখন তারা যে রাস্তা আটকাচ্ছেন এটা পরের কথা, পয়েন্ট হলো যে এই যে একটা বিশাল ইন্ডাস্ট্রি, আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আমরা নাম নেই সবচেয়ে প্রধানে আসবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। সো এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা নিয়োজিত আছেন তাদের ভেতরে অনেক ডিসকন্টেন্ট আছে। এটার জন্য এগেন বড় দাগে সরকার কি করছে, ব্যবসায়ীদের সাথে কতখানি বসছে, এই জায়গাগুলো আরও পরিষ্কার হওয়া দরকার। আমরা ইতিমধ্যে এমন বড় পদক্ষেপ আমরা দেখতে চাই এবং আমি আশা করি যে সামনে আরও দেখব, বাট বড় মাপের পদক্ষেপ আমরা সরকারের পক্ষ থেকে দেখিনি যে ব্যবসায়ী সমাজের সাথে বারবার বসছে, তাদের কি সমস্যাগুলো এটা সমাধানের চেষ্টা করছে। আপনার কাছে এখানেই ফিরবো, তার আগে আমাদের সঙ্গে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা ববি হাজ্জাজ আপনার কাছে ফিরবো। আমাদের আজকের শিরোনাম আমরা যেটা নির্ধারণ করেছি আপনি বোধহয় দেখেছেন, দাম কমছে না কেন। তো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা যাচ্ছে না, একটু আগেই বলছিলাম আমরা, বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যানও আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি অক্টোবরে হয়েছে। আজকে বিকেলে আপনাদের একটি বৈঠক ছিল, সব সমন্বয়করা আপনারা বৈঠক করেছিলেন, তো সেখানে সমসাময়িক নানা বিষয় তুলে আসার কথা আমরা জানি। এই প্রশ্নটি কি এসেছিল যে মূল্যস্ফীতি কেন কমছে না? ধন্যবাদ আপনাকে। আজকে বিকালবেলা আমাদের 158 জন সমন্বয়কের সাথে আমরা সবাই মিলে একটা মিটিং করি। ওখানে আমরা মূলত আমাদের বর্তমান যে একটা আহ্বায়ক কমিটি হয়েছে সেটাকে এক্সটেন্ড করা, আমাদের অন্যান্য কমিটিগুলো তৈরি করা, কি ফর্মে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি, কিভাবে আমাদের মধ্যে একটা শৃঙ্খলা আনা যায়, এই প্রসঙ্গগুলো নিয়ে মূলত আলাপ করেছিলাম। এর পাশাপাশি সামনে আমরা কি বিষয়গুলো নিয়ে কাজ করব সেটাও আমাদের একটা প্রাইম ফোকাস ছিল, যেহেতু সামনে কিন্তু আগামী 15 তারিখ অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন কাজের 100 দিন পূর্ণ হবে এবং ওই সময়েকে আহত এবং শহীদদের কেন্দ্র করে আমরা একটা প্রোগ্রাম রাখতে চাই, একটা প্রোগ্রাম সাজাতে চাই। আবার আমাদের এই দ্রব্যমূল্যের প্রসঙ্গটা নিয়ে আমাদের একটা দীর্ঘ আলাপ হয়েছিল। আমাদের অনেক সদস্যদের পক্ষ থেকে একটা কোশ্চেন আসে যে দ্রব্যমূল্যর এখনো পর্যন্ত কেন কমছে না। যেহেতু একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটা সরকারের যে ধরনের একটা অভ্যুত্থানের স্পিরিট সামনে রেখে প্রত্যেকটা কাজ ইমিডিয়েটলি সলভ করার একটা চেষ্টা দেখা উচিত, যেমন একটা তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেরকম একটা চেষ্টা থাকা উচিত, সেটা আসলে এই সরকারের মধ্যে আমরা অ্যাবসেন্ট দেখেছি। রিসেন্টলি বাণিজ্য উপদেষ্টা পরিবর্তন হয়েছেন, হয়তো এই জিনিসটাকে মাথায় রেখে যে তারা একটু হার্ড লাইনে গিয়ে কাজটা করতে চান, কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যে ফর্মে এতদিন পর্যন্ত এই দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সেটা কাইন্ড অফ গোড়া ঠিক না করে আগা নিয়ে হচ্ছে তারা বেশি আগা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি। যেমন দেখা যাচ্ছে যে এখানে ছাত্রদের পক্ষ থেকে নানানভাবেই কিন্তু এসেছে, সাধারণ জনগণও বলেছে যে এখানে দ্রব্যমূল্য বাড়ার একটা বড় রিজন হচ্ছে এখানে যে একটা হিউজ সিন্ডিকেট, একদম কৃষক থেকে আপনার মার্কেট পর্যন্ত আসার যে প্রসেসটা, প্রতি পদে পদে কিন্তু এখানে নানান ধরনের সিন্ডিকেট কাজ করে এবং সেই সিন্ডিকেটগুলোকে বাইপাস করে গভর্নমেন্ট কীভাবে একটা বিকল্প বাজার তৈরি করতে পারে সেটা নিয়ে কিন্তু তাদের একটা পরিকল্পনা থাকা উচিত এবং এই সিন্ডিকেটগুলো কীভাবে ভেঙে ফেলা যায় সেটা নিয়ে নানান ধরনের পরিকল্পনা কিন্তু থাকা উচিত। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি তাদের এক ধরনের একটা কি বলা যায় একটা ভেগ তৎপরতা আছে, কিন্তু সেটার আলটিমেট মাঠে আমরা কোনো এন্ড রেজাল্ট দেখছি না। হয়তো মুখে তারা অনেক কিছুই বলছেন, কিন্তু একটা যে মাঠে যে একটা তৎপরতা যেটার মধ্য দিয়ে আমরা দেখতে পারবো যে গভর্নমেন্ট একটা চেষ্টা চালাচ্ছে। কিছু ছাত্র প্রতিনিধি দ্বারা নিয়োগ করেছেন বিভিন্ন
এরিয়াগুলোতে যেখানে যাতে অন্তত বাজার তদারকি করা যায়, কিন্তু সেই বাজার তদারকি করার মাধ্যমে আমরা তো দিন শেষে এখানে যে খুচরা বিক্রেতা তারা হয়তো একটা চাপের মুখে পড়ছে, বাট গভর্নমেন্ট ওয়াইজ মানে গভর্নমেন্টের মধ্য থেকে যেভাবে করে তৎপরতাগুলো থাকা উচিত সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা বড় ধরনের ঘাটতি আছে। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন নিজেদের মধ্যে আলাপ করছিলাম তখন এটা আমাদের একটা প্রাইম ফোকাস ছিল যে একটা অভ্যুত্থানের সরকার তার যেভাবে করে আসলে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেটা তারা নিতে অনেকখানি, কিন্তু দেখা যাচ্ছে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না। একটা যেটা আমরা পদক্ষেপ হয়তো তারা নিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট একটা বড় দুর্বলতা হচ্ছে তার জনগণের সাথে তার কানেক্টিভিটি খুব দুর্বল। তো তার কোনো পদক্ষেপই দিন শেষে জনগণের কাছে কোনো পজিটিভ সিগন্যাল তৈরি করতে পারে না, কোনো আশা তৈরি করতে পারে না। তো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা অন্তত এই দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট সেগুলোর ব্যাপারে একটা পদক্ষেপ সামনে নিতে পারি কিনা সেগুলো নিয়ে। সিন্ডিকেট প্রসঙ্গে একটু আমি আসতে চাই যে সিন্ডিকেটের কথা বা চাঁদাবাজির কথা যখনই আসে তখনই রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার কথা আসে। সব সময় আমরা দেখি, বিগত সময়ও দেখেছি, এখনো দেখি। এখন তো কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, নির্বাচিত সরকার ক্ষমতায় নেই। এখন তাহলে সিন্ডিকেট এত শক্ত অবস্থানে কিভাবে আছে যে যাকে এত টাস্ক ফোর্স সংস্কার দিয়েও থামানো যাচ্ছে না? আপনার কি মনে হয়? এখন গত 15 বছরে আওয়ামী লীগ হয়তো একটা রাজনৈতিক দল, সে দল আকারে ক্ষমতায় ছিল, কিন্তু তার পিছনে কিন্তু বিশাল পরিমাণ ব্যাকআপ দিয়ে গেছে কিন্তু এখানকার যে বিভিন্ন অবৈধ ব্যবসায়ী বলি বা এখানকার যারা মূলত ব্যবসায়ীরা, এবং শেষ দিকে তো আওয়ামী লীগকে মূলত ব্যবসায়ীদের সরকারই বলা হতো। তার তো জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, বরং নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে তারা হ্যাপি করে, কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে হ্যাপি করেই কিন্তু তারা দিন শেষে সার্ভাইভ করেছিল, এবং বিপুল পরিমাণ টাকা সাধারণ জনগণের পকেট থেকে কিন্তু মানে বিদেশ পাচার করা হয়। তো এই পরিস্থিতিগুলো যখন একটা সরকার চেঞ্জ হয়, যখন ক্ষমতা চেঞ্জ হয়, তখন গভর্নমেন্টের একটা উদ্যোগ এখানে থাকতে পারে যে গত 15 বছরে যেহেতু এখানে কোনো ধরনের একটা রাজনৈতিক স্থবিরতা ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমরা বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা সেটাকে পরিবর্তন করে একটা নতুন বন্দোবস্তের দিকে আগাবো। এবং সকল পলিটিক্যাল গোষ্ঠী অন্তত তো 5 আগস্ট পর্যন্ত তাদের সকলের মধ্যেই কিন্তু একটা ঐক্যমত ছিল যে আমরা এই বিদ্যমান ব্যবস্থাটাতে আসলে চাই না। তো এই ঘটনার এটাকে কেন্দ্র করে অন্তত গভর্নমেন্ট যেহেতু একটা ন্যাশনাল ইউনিট, একটা ন্যাশনাল কমিটমেন্ট তৈরি হয়েছে, গভর্নমেন্ট এখানকার পলিটিক্যাল গোষ্ঠীগুলোর সাথে একটা নেগোসিয়েশনের জায়গায় তাদের যেতে পারে, তারা কথা বলতে পারে। এবং আমরা বৈষম্যবিরোধী আন্দোলন কিন্তু ওইটাই এক্সপেক্ট করি গভর্নমেন্টের কাছ থেকে, যে আপনারা এখানে বিদ্যমান যত শক্তি আছে তাদের সাথে বসবেন, তার কি ধরনের সংস্কার আনা যায়, কি ফর্মে আসলে আমরা বাজার সিন্ডিকেটে কি রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ আছে, এটা কি মনে করেন আপনারা? না, এটা তো অবশ্যই সত্য যে কারণ এই রাজনৈতিক দলগুলোতে নানান ধরনের ব্যবসায়ীদের ব্যাকআপে চলে। এখন ব্যবসায়ী যখন আপনার রাজনৈতিক দলগুলোর ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচার, সেই ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা তো আসলে প্রপার একটা চ্যানেল থাকতে হবে। এখন বাংলাদেশে বিগত 53 বছরে যে ধরনের পলিটিক্যাল কালচার, সে পলিটিক্যাল কালচারে কিন্তু আপনি দেখবেন যে একটা দল কোন ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু কোনো প্রপার ডকুমেন্টেশন নাই। সেইটা আসলে ফেভার করে দিন শেষে এখানকার ব্যবসায়ীদের, এবং জনগণের আসলে কোনো লাভ হয় না এবং বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীগুলোর লাভ হয়। এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত এই সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব হচ্ছে না। এটা তো সাথে অবশ্যই এখানকার পলিটিক্যাল কালচার যুক্ত, একই সাথে এখানকার যে সিন্ডিকেট এবং আমাদের গভর্নমেন্ট আসলে কতটুকু উদ্যোগ নিচ্ছে, তারা কতটুকু আসলে এখানে এই ব্যাপারে উদ্যোগী, এই সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের এই দ্রব্যমূল্যটা আসলে কতটুকু কমবে। আমরা ছাত্ররা যেটা এখান থেকে চেষ্টা করতে পারি যে এখানে সমস্যাগুলো ধরে ধরে যে কোথায় আসলে মূলত সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করে আমরা গভর্নমেন্টের কাছে একটা স্টেপ নেওয়ার জন্য প্রেশারাইজ করতে পারি। এবং যখন জনগণের কাছে একদম খোলাসা হয়ে যাবে যে কি ফর্মে আসলে এখানে লুটপাটটা হয়, তখন কিন্তু জনগণের ভিতর থেকেও এখানে একটা চাপ তৈরি হবে যে গভর্নমেন্ট যাতে এখানে একটা স্টেপ নেয়। এবং এটা এইভাবেই কিন্তু একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্স, মানে গভর্নমেন্টের অ্যাকশনে চেক অ্যান্ড ব্যালেন্স, পলিটিক্যাল পার্টির অ্যাকশনে একটা চেক অ্যান্ড ব্যালেন্স জনগণের মধ্য থেকে তৈরি হয়। এটাই তো মূলত সবাই মিলেই আসলে বাজার নিয়ন্ত্রণের চেষ্টাটা করতে হবে, তৈরি করা একটা সম্মিলিতভাবে। আজকে যেমনটা বলছিলাম যে অর্থ উপদেষ্টা বলছিলেন যে তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন বাজারের দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। এবং আমরা উমামা ফাতেমার কাছ থেকেও যেমনটা বললাম যে ছাত্র থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো সবার অংশগ্রহণে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। আরও একটি বিষয় আমি একটু এখানে যুক্ত করতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কয়েকদিন আগে বলেছিলেন 18 মাস ধৈর্য ধরতে হবে, এবং তারপর 3 থেকে 4 দিনের মাথায় তিনি বলেছিলেন যে আর 8 মাস ধৈর্য ধরতে হবে, তারপরে হয়তো বা মূল্যস্ফীতি সহনশীল পর্যায়ে আনা যাবে, ভোক্তার নাগালের মধ্যে পণ্যের দাম আনা যাবে। আপনার কি মনে হয় 8 মাস নাকি 18 মাস, কতটুকু সময় লাগতে পারে?
থ্যাংক ইউ। অত্যন্ত মুশকিল আসলে এই ধরনের আপনার ম্যাক্রো ইকোনমিক প্রবলেমগুলোর উত্তর দেবার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় হয়তো একটা ভালো জায়গায় আছেন এটার বিশ্লেষণ করবার জন্য, বাট তার আগে আমি প্রথমে আমার সহ আলোচক উমামা তাকে সাধুবাদ জানাতে চাই। তাদের যে কর্মকাণ্ড, কার্যক্রম এবং এখনও যে স্পৃহার সাথে এই তরুণরা তারা কাজ করে যাচ্ছে, এটার জন্য একজন শিক্ষক হিসেবে এবং সেই হিসেবে আর কি মানে তাদেরকে যেভাবে দেখতে চাই এবং যেভাবে দেখছি সেটাতে আমি অত্যন্ত আনন্দিত এবং সেই হিসেবে সাধুবাদ জানাই। একই সাথে এই যে আমরা যে কার্টেল বাণিজ্য বা মূল্যস্ফীতি যেগুলো নিয়ে কথা বলছিলাম, এগুলো অত্যন্ত কমপ্লিকেটেড ফ্যাক্টরস। মানে আপনি যে আপনার সিন্ডিকেট কথা বলছিলেন, আপনি বলছিলেন যে চাঁদাবাজি সিন্ডিকেটের অংশ না, এটা ভিন্ন ইস্যু। সিন্ডিকেট হলো যে এটা একটা অলিগোপলিস্টিক একটা আপনার ব্যবসায়িক ব্যবস্থা, যেখানে উপর থেকে অল্প কিছু কোম্পানি মানে কার্টেল অল্প কিছু কোম্পানি কন্ট্রোল করে। সো আমরা যদি আপনার বড় দাগে আমরা যদি আমাদের কমোডিটিসের কথা বলি, মানে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য এগুলোর কথা বলি, চাল ডাল যেটাই বলেন না কেন, তেল পেঁয়াজ যেটার কথা বল, হাতে গোনা বড় বড় কয়েকটা কোম্পানি আছে যাদের ওই অ্যাবিলিটিটা আছে যে বড় দাগে দেশের জনগণের সাপ্লাইয়ের জন্য বাইরে থেকে সেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসা। এটা জাস্ট হাউ দ্য সিস্টেম ইজ। এবং এটা শুধু আমাদের দেশে না, বেশিরভাগ দেশেই অল্প কিছু কোম্পানির হাতেই থাকে। এইটা রাজনীতির জন্য অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণে এটা কার্টেলের একটা ফরমেশনে চলে গেছে আমাদের দেশে। হ্যাভিং সেড দ্যাট, এই কার্টেল হঠাৎ করে বাস্ট করাও সম্ভব না। হঠাৎ করে মানে এইটার প্রসিডিউরাল অনেক ব্যাপার আছে। সরকারকে অনেকগুলো দায়িত্ব নিতে হবে, তাদের উপরে অনেকগুলো চাপ প্রয়োগ করতে হবে, এখানে আরো কম্পিটিশন আনতে হবে, এই জায়গাগুলো যেমন করতে হবে। একইভাবে আপনি ওই যে লোকাল লেভেলে চাঁদার যে কথাগুলো বলছিলেন, সেগুলো যেমন মনে করেন যে বাস্তবিকভাবে যে যদি আমরা দেখি, যেমন মনে করেন আমরা যেহেতু দেশব্যাপী রাজনীতি করতে হয়, ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, উপজেলা লেভেল সব জায়গায় যেতে হয়। আপনি একটা গ্রামে বা কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, একটা বাজার আছে, এই বাজারটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। আপনি এই বাজারে যদি যান, কেউ না কেউ এই বাজারে চাঁদা তুলছে। এখন এটা আইন বহির্ভূত, সো এটা অন্যায়। আপনি যদি আইনের চোখে থাকেন, এটা পুরোপুরি অন্যায়। এখন এই বাজারের উপরে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের জুরিসডিকশনই নাই, আমরা লিগালি তৈরিই করি না এই জুরিসডিকশন। তো জুরিসডিকশন যদি তৈরি না করে থাকি, এই জায়গাটায় এর আশেপাশের 10টা-15টা গ্রাম থেকে লোকজন আসছে একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ তৈরি করার জন্য, এইটাই বাজার। তো এই বাজারটার দায়িত্বে কে আছে? সরকার তো নাই ভাই, সরকারের স্ট্রাকচারই নেই এই বাজারটার দায়িত্বে আসার। তো এখন দায়িত্বে কে আছে? তাহলে লোকালি ওখানে মোরল যারা আছেন, যাদেরকে সবাই একটু বিশ্বাস করেন, তারাই আসবে। তো যাদেরকে সবাই একটু বিশ্বাস করেন, মোরল যারা আছেন, এরাই রাজনীতিতে আসে, এদেরকেই সবাই বলে ভাই আপনি একটু নির্বাচনে দাঁড়ান, আসে। এগেন আমি স্বচ্ছ জায়গা থেকে বলছি। সো এখান থেকে বাজার নিয়ন্ত্রণের একটা জায়গা চলে আসে। এগেন আমি লোকাল বাজারের কথা বলছি, নট ওভারঅল। আমরা মূল্যস্ফীতি নিয়ে যখন কথা বলছি যে টোটাল আপনার এডিবল অয়েলের মার্কেট, সেটার কথা বলছি, আমি লোকাল একটা বাজারের কথা বলছি। তো এই জায়গাটায় আপনি যদি এই সুযোগটা, আপনি যদি একটা স্ট্রাকচার তৈরি না করেন, সরকারের পক্ষ থেকে একটা স্ট্রাকচার তৈরি না করেন, কিভাবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল গভর্নমেন্ট এটা জনগণের জন্য তৈরি করে না দেবে, তখন আপনি যদি ওই গ্রামে একজন কৃষক হন, আপনি যখন মালপত্র নিয়ে আসবেন, আপনি মালপত্র নিয়ে এসে বলবেন ভাই এই বাজারের নিয়ন্ত্রণ কার কাছে আছে, কারণ আমার তো একটা সিকিউরিটি দরকার। সো আপনি টাস্কফোর্স নিয়োগ করলেন, অনেক কিছু নিয়োগ করলেন, কিন্তু স্ট্রাকচারালি এই বাজারের নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। তখন এই বাজারটায় আপনি টাস্কফোর্স নিয়ন্ত্রণ করে করবেন কি? মানে এই টাস্কফোর্সের হাতে তো কোনো আইন নেই যে আইনের মাধ্যমে তারা এই বাজারটাকে পদক্ষেপ নিতে হবে, যে কোনো পরিসরে। মানে আপনি যখন একটা লিগ্যাল টাস্কফোর্স তৈরি করবেন, তাদেরকে তো লিগ্যাল লিমিটসের ভিতরে কার্যকারিতা দেবে তাদেরকে, ঠিক না? তো যে জিনিসটা নিয়ে আপনি আইনই বানাননি বা যে জিনিসটা সরকারের আয়ত্তেই পড়ে না, সেটা নিয়ে ওই টাস্কফোর্স কি করবে? সো নতুন নতুন দায়িত্ব দেওয়াটা শুরু করতে হবে। একই সাথে যেমন লোকাল লেভেলে যেমন নতুন দায়িত্ব করতে হবে, তেমনই এই যে চাঁদাবাজি, এই যে হাইওয়েতে চাঁদাবাজি, এখন আপনি যেহেতু আমরা রাজনীতি করে আমাদের পুরো দেশব্যাপী যেতে হয়, এখানে ওখানে যাই, 6 মাস আগে বা 1 বছর আগে এক এক জায়গায় যাওয়ার জন্য যতগুলো টোল পেতাম, গত 3 মাসে কিন্তু এটা পাই না। হঠাৎ করে সব টোল ক্লিয়ার হয়ে গেছে। কেন? টোল নেওয়ার লোকজন পালিয়ে গেছে। হ্যাঁ, 2-1টা জায়গায় তবুও হয়, বাট ওভারঅল মানে যেখানে 10টা টোল দিতে যেতাম হাইওয়েতে বা ব্রিজে, এখন হয়তো কোনো একটা জায়গায় একটা টোল, এবং ওই একটা মোটামুটি হয়তো ইদার পলিটিক্যাল না বা পলিটিক্যাল হলেও মানে সর্বসম্মতিক্রমে একটা এই পর্যায়ে আছে। সো আসলে মেইন প্রবলেমটা যেটা, যে আমাদের স্ট্রাকচারাল চেঞ্জেস দরকার। এই যে কার্টেলগুলো, একটা বড় দাগে একটা কারণ আছে, কার্টেলগুলো এত বড় ক্ষমতা পায়, সরকার ওভার টাইম, নট জাস্ট পলিটিক্যাল সরকার নিজেদের লাভের জন্য, পলিটিক্যাল সরকার নিজেদের লাভের জন্য করেছে, হাসিনা সরকার কত লুট করেছে, এইটা উমামা বা আমি বা আমরা সবাই মিলে বলে শেষ করতে পারবো না। তবে একটা প্রবলেম কি জানেন, যে আমাদের ট্যাক্স নেটওয়ার্ক, ট্যাক্সেশন নেটওয়ার্ক যেটা, এটা অনেক বড় করা না।
অনেক বড় করা না, এবং যেহেতু অনেক বড় করা না, সো আমাদের ইন্টারনাল মানে আমাদের এই যে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর আয়ত্তে খুব অল্প একটা ট্যাক্স ব্র্যাকেট আছে, খুব অল্প একটা, আমরা দেখেছি গত কয়েকদিন ছাড় দিতে। সো তখন তারা কি করে যে এনবিআর যেহেতু ট্যাক্স আমার আপনার কাছ থেকে অল্প তুলতে পারে, তাহলে এই যে বড় দাগে যে ব্যবসাগুলো আছে, স্পেশালি এই যে কমোডিটিজ এন্ড ওয়াটার, এই জায়গা থেকে তারা ট্যাক্স তোলার একটা পয়তারা করে। সো সরকারি ব্যবস্থা, এবং এটা আজকের না, কিন্তু এটা মানে অলমোস্ট আমরা বলতে পারি, যদিও আমি নলেজ থেকে বলছি না, আমি এমনি জাস্ট কমন সেন্স থেকে একটা আন্দাজ থেকে বলছি যে এটা হয়তো ব্রিটিশ আমলের সিস্টেম। আমি একটু রাজনৈতিক প্রসঙ্গেও যেতে চাই, অবশ্য কাছাকাছি প্রসঙ্গটি। আজকে বিএনপি মহাসচিব বলেছেন অন্তর্বর্তী সরকারের সবগুলো সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সে পার্লামেন্ট এই সংস্কারের কাজগুলো করবে। এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কি মনে করেন আপনি এই মন্তব্যের সাথে? আপনি কি মনে করেন? জি, এখন মন্তব্যটা আপনি কিভাবে নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে এটা কতখানি আপনি অ্যাকসেপ্ট করছেন বা করছেন না। প্রথমত, যে কোনো আন্দোলন যখন হয়েছে, এটার মূল ভিত্তি ছিল জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা বা দেশ পরিচালনার ক্ষমতা ফিরিয়ে দেয়া। তো জনগণের হাতে যদি ক্ষমতা ফিরিয়ে দিতে হয়, তাহলে একটা সঠিক নির্বাচনের মাধ্যমে দিতে হবে। সো যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসে, তাদের মূল দায়িত্ব থাকে এই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেয়া, সঠিক একটা নির্বাচন দেয়া। আমরা গত 15.5 বছরের আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের পর যা দেখেছি, যে ইনস্টিটিউশনগুলোকে, জাতীয় ইনস্টিটিউশনগুলোতে এত ভঙ্গুর অবস্থায় রেখে গেছে যে এটার কিছু রিফর্ম ছাড়া একটা নির্বাচন দেওয়াই মুশকিল। সো এটা তো মিনিমাম করতেই হবে, এবং একই সাথে এটা করার সাথে সাথে নিশ্চয়ই এই কাজটাও করা যায় যে দেশে আর কি কি রিফর্ম অত্যন্ত প্রয়োজনীয় সেগুলোরও তালিকা সৃষ্টি করা, জনমতের একটা সর্ট অফ কনসেনসাস তৈরি করা, যে কনসেনসাসের মাধ্যমে আগামী সরকার, নির্বাচিত সরকার যারাই আসবে তাদের উপরে যেন একটা চাপ প্রয়োগ করা যায় যে এই সংস্কারগুলো তারা করবে। কারণ সংস্কার জিনিসটা ইজ এন এভার লাস্টিং প্রসেস, মানে এটা কন্টিনিউসলি চলতেই থাকবে। সো আপনি এটা করবার কথা বলে বা এটা করবার জন্য আপনি নির্বাচন দিতে পারবেন না বা দিবেন না, এটা সম্ভব না। নির্বাচন দিতে হবে। যেমন মনে করেন আমরা যদি 90 সালের দিকেই তাকাই, এগেন জাতীয় পার্টি বা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে যেই লেভেলের ভঙ্গুর অবস্থায় রেখে গেছিলেন এমন কিছুই করেননি। মানে তারা অবভিয়াসলি আমরা বলবো অগণতান্ত্রিক সরকার ছিলেন, কিন্তু ইনস্টিটিউশনাল অবক্ষয় আওয়ামী লীগ যেটা করে গেছিল সেই লেভেলে ছিল না। সো সেম কম্প্যারিজন হতে পারে না, বাট কাছাকাছি যদি আমরা নেই, তবুও 3 মাসে তখনকার কেয়ারটেকার সরকার একটা নির্বাচন দিতে সক্ষম হয়েছিল। এবং আজ পর্যন্ত সবচেয়ে যদি নন কন্ট্রোভার্সিয়াল এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে থেকে থাকে, সেটা কিন্তু ওই 90-এর কেয়ারটেকার সরকারের 91-এর নির্বাচন। এটা হলো সবচেয়ে নন কন্ট্রোভার্সিয়াল। সো অল্প সময়, মানে 3 মাস 6 মাস এরকম অল্প সময় নির্বাচন দেওয়া যেতে পারে। এগেন সেটা হলো ওই সময় ছিল। এখন আরো বেশি ভঙ্গুর অবস্থায় রেখে গেছে, তাহলে নিশ্চয়ই আরো বেশি সময় লাগবে। কিন্তু কত সময় লাগবে এইটা জানার জন্য এবং জানাবার জন্য 3 মাস বোধহয় এনাফ সময়। মানে এখানে আমি বলছি না 3 মাস এনাফ সময় নির্বাচন দেবার জন্য, আমি নিজেই জানি না কতদিন এনাফ সময় নির্বাচন দেবার জন্য, বাট কতদিনে নির্বাচন দেওয়া যেতে পারে এইটা জানার বা জানাবার জন্য সরকারের জন্য আমার কাছে মনে হয় 3 মাস এনাফ সময়। 3 মাস পর তারা বলতেই পারেন ঠিক আছে আমরা এখন এই অবস্থা, এই অবস্থাগুলোর এই জায়গা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, এই জায়গাগুলো ঠিক করতে হবে, এই জায়গাগুলো ঠিক করার জন্য আমরা মনে করছি এতখানি সময় লাগবে। সো এত দিনের ভেতরে এইভাবে আমরা একটা নির্বাচন দিতে পারি। কিন্তু 3 মাস পর নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হবে না, এটা একটু দুঃখজনক। এগেন আমি সরকারের নিন্দা করছি না, তবে কিছু দূর সমালোচনা করছি। আমার সরকার, তাহলে আমি সমালোচনা করতেই পারি, সেই হিসাবে বলছি। সো এখন অনেকে, এগেন আমি যদিও এইটা হয়তো অপ্রাসঙ্গিক মনে হতে পারে, বাট অনেকে এই আলোচনাটাও তোলে যে এখন যদি নির্বাচন হয় বা আমরা যদি তাড়াতাড়ি করে নির্বাচন দিই, তাহলে যে কোনো একটা দল নির্বাচনে জয়ী হবে, এই আলোচনাটা হয়। এবং ওই একটা দল নির্বাচনে জয়ী হবে, তাহলে যেই লাউ সেই কদু হলো, তাহলে আমরা আর এটা চাই না, এই ধরনের আলোচনা। প্রথমে আমি পরিষ্কার করে নিই, ওই দলটা আমার দল না, ওই দলটা আমার দল না। সো আমার কোনো লাভ ক্ষতি নেই এখানে। সো ওইটা পরিষ্কার করে আমি বলতে চাই যে জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, প্রথমত হলো সেটা জনগণের উপরে ছাড়তে হবে। জনগণ যদি এনডিএম আমার দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, কারোর কিচ্ছু বলার কোনো অধিকার নাই এখানে বা এটা থামানোর। এটা যদি অন্য কোনো বাংলাদেশ জামাতে ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, তাহলে তারা করবে। বিএনপিকে নির্বাচিত করতে চায়, তারা করবে। অন্য কোনো দলকে, বা আজকে আমাদের এই যে তরুণরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সাথে যুক্ত হয়ে জাতীয় নাগরিক কমিটি, যদি আমি নামটা ভুল করে না করে থাকি, তারাও রাজনৈতিক অঙ্গনে পদার্পণের কথা বলছেন এবং আমি সাধুবাদ জানাই। আমি দেখতে চাই তরুণদের, নতুনদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করে নতুনভাবে কম্পিটিশন জনগণের ভোটের জন্য। কিন্তু সেই জায়গাতেও তারাও যদি ভোটের কম্পিটিশনে আসেন,
জনগণ কাকে ভোট দিবেন এটা একমাত্র জনগণই বলবেন। সো জনগণ ভোটের অধিকারটা জনগণের কাছ থেকে একে দিবে বা ওকে দিবে বলে আমি তাদের কাছ থেকে উইথহেল্ড করে রাখবো, এইটা কোনো ধরনের সরকারি ব্যবস্থার বা গণতান্ত্রিক মন মানসিকতার আপনার ম্যানিফেস্টেশন হতে পারে না। সো নির্বাচন আসলে আপনি যেইভাবেই তাকান না কেন, যেইভাবেই আপনি জাস্টিফাই করতে চেষ্টা করেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত। এবং একই সাথে আমি এখানেও লিমিট করছি না, কিন্তু আমি বলছি যে ইতিমধ্যে মনে করেন আপনার 5টা এজেন্সি, 5টা কমিশন, 5টা জায়গা থেকে আপনার কাজ দরকার নির্বাচনের সংস্কারগুলো করার জন্য। এগুলো করার মধ্যে আরো 15টা কমিটি আপনি ফর্ম করতে পারেন যারা আর কি সংস্কার হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা, একটা কনসেনসাস বিল্ড করতে পারেন। নির্বাচিত সরকার আসাকে, নির্বাচিত সরকার আসলে তারা হয়তো কনসেনসাস বিল্ডিংয়ে যাবে না, তারা হয়তো নিজের পার্টি নিয়ে কথা বলবে। সো এই কনসেনসাসটা বিল্ড করে নির্বাচিত সরকারের উপর একটা প্রেশার তৈরি করা, কারণ জনগণ এটা চেয়েছে, তাহলে তাদের উপর একটা প্রেশার তৈরি করা যে এই যে কনসেনসাসটা যে এতগুলো সংস্কার হওয়া দরকার, এটা আপনারা এখন করবেন। আপনার কাছে আবারও ফিরবো উমামা ফাতেমা, আপনার কাছেও জানতে চাইবো একই বিষয়। আপনারাও কি মনে করেন যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে একটি নির্বাচন দেওয়া উচিত, নাকি আপনারা দীর্ঘমেয়াদে ঢেলে সাজানোর সংস্কার চান? ধন্যবাদ। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়, তখন কিন্তু সবার মুখেই একটা কথা ছিল যে রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। এখন রাষ্ট্র সংস্কার বলতে আসলে কি বোঝায়, এটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী অনেক আলাপ আলোচনার বিষয়, সবার মধ্যেই একটা আলোচনা আছে। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কথাটা বলেছিলাম যে এই 3 আগস্ট নাহিদ ইসলাম যখন শহীদ মিনারে এক দফা ঘোষণা করেন, তখন একটা কথা উনি বলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ এই আমাদের কথায় ওখানে যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আসলে আওয়ামী লীগ কায়েম করে গিয়েছিল, সেই ব্যবস্থা যাতে পুনরায় বাংলাদেশে ফেরত আসতে না পারে। এবং সেইটা কোন পদ্ধতির মাধ্যমে হতে পারে? আপনি যদি গত 15 বছরে আওয়ামী লীগের তৈরি করে যাওয়া, এই আওয়ামী লীগের দখল করে যাওয়া এবং ধ্বংস করে যাওয়া ইনস্টিটিউশনগুলোর দিকে তাকান, এইখানে যত ধরনের সিস্টেম একটা দেশ রান করার জন্য যে ধরনের আসলে একটা গণতান্ত্রিক সিস্টেম দরকার, এইভাবে এই ফর্মে আসলে ইনস্টিটিউশনগুলোকে চালানোই সম্ভব না বর্তমানে। কারণ ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়েছে, তার মোরালিটি ভেঙে পড়েছে। এখানে আপনি যদি একজন ইভেন একটা স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে মোরালিটি আশা করেন, সেটা কিন্তু সে সার্ভ করতে পারছে না। কারণ সে দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যে প্রসেসের মাধ্যমে সে নিয়োগ হয়ে এসেছে, এটা প্রসেসটা প্রচণ্ড নোংরা, প্রচণ্ড অসৎ। তার মানে এই দেশের একদম গোড়া থেকে আগা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করে গেছে। তো আমি যদি এখানে এক্সপেক্ট করি যে এখানে একটা বড় ধরনের সংস্কার ছাড়া শুধুমাত্র নির্বাচন দিয়ে সমস্যাটা সমাধান করা সম্ভব হবে, তাহলে কিন্তু এটা উল্টাটা ঘটার সম্ভাবনাই বেশি। কারণ এই পুরা যে আমলাতন্ত্র আছে, আমাদের পুলিশ ব্যবস্থা আছে, যত ধরনের ইনস্টিটিউশনগুলো আছে, তারা কিন্তু একটা নতুন মুনিবের আশায় আছে। কারণ সে যেহেতু এই ধরনের দলীয়করণে অভ্যস্ত, সে যেহেতু আওয়ামী লীগকে সার্ভ করে অভ্যস্ত, কিন্তু সে শিখছেই আসলে পাচাটা। এখানে যারা মেরুদণ্ডওয়ালা প্রশাসনিক কর্মকর্তা, তারা কিন্তু এখানে জায়গা পায়নি গত 15 বছর। তাদের নানানভাবে নিগৃহীত হয়েছে। অনেক মানুষ তারা দেশ ছেড়ে চলে গেছে, চাকরি ছেড়ে তারা দেশ ছেড়ে দিয়েছেন, যাদের মিনিমাম একটা সেলফ রেসপেক্ট আছে। কারণ এই ধরনের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কাউকে যদি টিকে থাকতে হতো, তাকে শুধুমাত্র চাটুকার এবং যাদের মেরুদণ্ডহীন লোকজন আসলে এখানে সার্ভাইভ করেছে। একই অবস্থা আপনি পুলিশে যাবেন, পুলিশও একই পরিস্থিতি দেখবেন। পুলিশে কোনো প্রকার একটা চেইন অফ কমান্ড, একটা দক্ষতা, একটা দেখা যায় যে একটা তার যে একটা কি বলা যায়, মানে নিজের কাজের প্রতি যে মানুষের একটা ইন্টিগ্রিটি থাকে, সেটা কিন্তু এই প্রশাসনের মধ্যে নেই। দায়বদ্ধতা কিন্তু এই প্রশাসনের মধ্যে নেই। তো এই যে যখন একটা পুরো প্রশাসন, সে কিন্তু ইটসেলফ একদম ভিতর থেকে সে কিন্তু রাজনীতিকৃত এবং ভিতর থেকে সে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিসের মধ্যে নাই। তো আমি যদি মনে করি যে এখানে নির্বাচনের মাধ্যমে এখানে আমি একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে ফেলতে পারবো, তাহলে এটা একটা ভুল চিন্তা। কারণ বরং সরকারের যেটা করতে হবে, এখানে তার অবশ্যই একটা বেস তৈরি করে দিতে হবে, একটা মিনিমাম সিস্টেম তৈরি করে দিতে হবে, যে সিস্টেমের উপর দাঁড়ায় ভবিষ্যতে নির্বাচন করলেও এখানে যে একটা নির্বাচিত সরকার আসবে, সে সার্বক্ষণিক যাতে একটা চাপের মধ্যে থাকে, তাকে সবসময় যাতে চার্জ করা যায়, জনগণের যাতে সবসময় হাতে একটা টুলস থাকে যেটা দিয়ে সে সবসময় তার একটা এই নির্বাচিত সরকারকে চার্জ করতে পারবে যে তুমি তো এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই সংস্কার করার কথা বলছিল, তুমি তো এগুলো এখন বাস্তবায়ন করতেছো না। মানে এই যে একটা মানে জনগণ একটা চাপ, সেটাই কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হওয়া থেকে আটকায় রাখবে সবসময়। তো ওই জায়গাতেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে হবে। এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে 10 to 20% কাজও হয়নি।
অনেক 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 কাজ এখনো বাকি। এখনো পর্যন্ত সরকার যে ধরনের সংস্কার কমিশনগুলো করেছে, আপনি যদি একটু তাকান, এগুলো মূলত আমাদের সংবিধান, আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের বিচার বিভাগ, এই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু সরকার মূলত ডিল করতে আছে। কিন্তু সরকার দেশের যে আরও গোড়ার অনেক সমস্যা, যে ধরেন আপনার রিসেন্টলি কৃষি সংস্কার কমিশন হওয়াটা অনেক বেশি দরকার ছিল। আপনি যদি অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য নিয়ে কাজ করতে চান, এই কেন আসলে একটা জিনিসের দাম বাড়ে এবং কিভাবে একদম বাংলাদেশের কৃষিখাত গত 53 বছরে ধ্বংস হয়েছে, এবং কেন আপনি যদি, যেহেতু আমার বাড়ি চট্টগ্রামে, তো আমরা তো এগুলো দেখে বড় হয়েছি, দেখা যাচ্ছে কৃষি এতটা অলাভজনক একটা খাত, এখানে একটা মানুষকে বাই ডিফল্ট দেখা যায় তার ছেলে হয় সে বিদেশ চলে যায়, নাইলে শহরে চাকরিতে পাঠায় যায়, গার্মেন্টসে পাঠায় দেয়। তার মানে হয় সে প্রবাসী শ্রমিক হয়, নাইলে তাকে গার্মেন্টস শ্রমিক হতে হয়, সে আর কৃষিতে কখনো ফেরত যেতে পারে না। তো এই যে একটা ব্যবস্থায় কৃষিকে ধ্বংস করে করে কিন্তু আমাদের এই সংস্কারের অনেক কাজ এখনো বাকি রয়েছে। সংস্কারটা আমি শুধুমাত্র চিন্তা করছি শহর কেন্দ্রিক সংস্কার, এটা গত 15 বছরের বিষয় না। ধরেন আমি তো বায়োকেমিস্ট্রি পড়েছি, আমাদের টিচাররা যে পাট নিয়ে গবেষণা করতেন, ধান নিয়ে গবেষণা করতেন, এবং এগুলো নিয়ে আমাদের পড়াশোনা হয়েছে, এবং পৃথিবীব্যাপী কিভাবে আসলে ফার্মিং নিয়ে বর্তমান সময়ে এসে মানে আপনার প্রযুক্তিকে ব্যবহার করে ফার্মিংটা আসলে নতুন করে কিন্তু একটা রেভলিউশন হচ্ছে, যেটাকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এরকম নানান ধরনের তকমা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু চাইলে, এটা এতটা সুজলা সুফলা, এতটা উর্বর একটা দেশ, বাংলাদেশে কিন্তু শুধুমাত্র আপনি কৃষি এবং নদী, এই দুইটা জিনিসকে কানেক্ট করে খুবই সুন্দর করে সাজাতে পারেন। আমরা যে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি, আমরা যে বলি যে বাংলাদেশের মানে একটা বড় অংশের মানুষ কিন্তু এখানে ঢাকা, চট্টগ্রাম এই ধরনের বিভাগীয় শহরগুলোতে ক্লাস্টার হয়ে থাকে, কারণ তাদের গ্রামগুলোতে কোনো ধরনের কাজ নেই, এবং তাদের যে পরিবারগুলো তাদের সন্তানদেরকে দিন শেষে শহরের মধ্যে পাঠায়, এবং যত ধরনের চিকিৎসা সুবিধা, যত ধরনের শিক্ষা সুবিধা, যাবতীয় যত সুবিধা, এটা কিন্তু শহরের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশের গ্রামগুলো এখনো পর্যন্ত ইভেন ঠিকঠাক মতো ইলেকট্রিসিটিও নাই। অন্তত 2018 সাল পর্যন্ত একটা ইলেকট্রিসিটির ফ্লো ছিল। এরপরে যেটা হয়েছে যে আওয়ামী লীগ এর লুটপাট তাকে যখন নিজেই গিলে খেতে থাকে, তখন নানানভাবে কিন্তু বাংলাদেশের গ্রামগুলোতে একটা ইলেকট্রিসিটি ক্রাইসিস শুরু হয়। এবং তার মানে কিন্তু বাংলাদেশের যত উন্নয়ন, বাংলাদেশের গত সিস্টেম, যত ধরনের সংস্কার, সবকিছু কিন্তু দিন শেষে একটা শহরের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। ঢাকা শহর সর্বোচ্চ গেলে হচ্ছে এটা চিরাং শহর পর্যন্ত যায়, কিন্তু গোড়া ধরে কেউ কিন্তু সংস্কারটা করতে চায় না। এবং এই বিষয়গুলো, কোশ্চেনগুলো অ্যান্সার করা সম্ভব হতো যদি এখানে কৃষিতে হাত দেওয়া যেত। আপনি যে দ্রব্যমূল্যের কথাটা বললেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের সমস্যাটা আছে, যে এখানে বিভিন্ন কোম্পানি হচ্ছে এই পুরো জিনিসটাকে দখল করে থাকে, কিন্তু এখানে কৃষকদের যে হক, অন্তত ভারতের দিকে তাকালেও, আমি একটু আগে কথা বলছিলাম যে ভারতের দিকে তাকালেও তারা যে একটা সিস্টেম ক্রিয়েট করেছে, তারাও সেখানেও কিন্তু কৃষকরা একটা বড় ধরনের বৈষম্যের শিকার হয়। কিন্তু অন্তত ভারতে কিছু কিছু জায়গায় কিছু সিস্টেম তৈরি করতে পেরেছে, যেখানে অন্তত কৃষকরা তাদের কিছু হক পায়, এবং আমাদের যারা ভোক্তারা অন্তত এখানে তাদের ভোক্তার সাথে প্রতারণা হয় না। এই দুইটা জায়গায় যখন একটা সিস্টেম ক্রিয়েট করতে পারে একটা গভর্নমেন্ট, তখন অন্তত একটা দেশে আমি কৃষিটাকে টিকায় রাখতে পারি। কিন্তু বাংলাদেশে আসলে সেই জায়গা থেকে কৃষিকে হাত ধরে আমাদের যে নদী সংস্কার কমিশন একটা তৈরি হয়েছে, আশা করি এই সংস্কারের কমিশনের রিপোর্টের মধ্যে আমরা ভালো কিছু পাবো, কিন্তু এই জায়গাগুলোতে হাত দেওয়া খুব জরুরি। আরেকটা বিশেষ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে শিক্ষা নিয়ে কিন্তু গভর্নমেন্টের পদক্ষেপগুলো কি তারা কিন্তু স্পষ্ট করেনি। এটা কিন্তু একদম গোড়ার সমস্যা। মানে শিক্ষা গত 2022-23 সালে শেখ হাসিনা সরকার যে নতুন কারিকুলামটা চালু করেছে, আপনি শহরাঞ্চলের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু তাও মোটামুটি কোচিং করা, গাইড বই পড়া, ইন্টারনেট ইউটিউব দেখে কিছুটা তারা কিন্তু পড়াশোনা করেছে। কিন্তু আপনি যদি গ্রামে যান, গ্রামে ছেলেমেয়েরা একেবারেই পড়াশোনা করা বন্ধ করে দিয়েছিল, এবং আমরা একদম প্রত্যক্ষ সাক্ষী। আমি তো স্টুডেন্ট পড়িয়েছি, আমরা একদম দেখেছি কিভাবে ওই কারিকুলামটা একদম স্টুডেন্টদেরকে ধ্বংস করে দিয়েছে। সংস্কার খাতের বৈষম্যটা এই জায়গা থেকে তার মানে এই যে শিক্ষা নিয়ে, মানে গোড়া নিয়ে কাজ করতে হবে। তারপর আপনি যদি স্বাস্থ্য খাতের কথা দেখেন, স্বাস্থ্য নিয়ে কিন্তু, হ্যাঁ এটা জাস্ট শেষ করে দিচ্ছি। বর্তমানে যেহেতু আজকে একটা ঘটনা ছিল যে পঙ্গু হাসপাতাল এবং চক্ষু বিজ্ঞান থেকে আহতরা এসে রাস্তায় তারা অবরোধ করেছে, এখানে তো স্বাস্থ্য উপদেষ্টা গত 3 মাসে, আমি যদি সব থেকে কথা বলা উচিত যে বর্তমানে যে স্বাস্থ্য উপদেষ্টা, সব থেকে দুর্বলতম উপদেষ্টা হচ্ছে বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা। উনি এই ধরনের একটা ঘটনার পরে এভাবে যে হাজার হাজার মানুষ মারা গেল, মানুষের চোখ হারালো, হাত পা হারালো, দরকার ছিল প্রথম মাসের মধ্যেই। আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখানে স্বাস্থ্য উপদেষ্টাটা একদম বুঝে শুনে, সব থেকে ট্যালেন্টেড, সব থেকে
দেখা যায় দক্ষ মানুষটাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াটা দরকার ছিল। বাংলাদেশে স্বাস্থ্য নিয়ে জানে এরকম এবং এই বিষয়ে এক্সপার্ট আছে এরকম প্রচুর মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সব মানুষকে উপেক্ষা করে শুধুমাত্র কিভাবে হচ্ছে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই এটা ক্লিয়ার করা উচিত। কারণ এখনো পর্যন্ত আহতদের নিহতদের নিয়ে কোনো প্রপার প্ল্যানিং গভর্নমেন্টের পক্ষ থেকে দেখা যায়নি। ইভেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশন কি ধরনের কাজ করছে এটাও তাদের কোনো আতিপাতি নেই। বেসিক্যালি স্বাস্থ্য সংস্কার কমিশনের কোনো কাজে আমরা দেখতে পাই না। আপনার কাছে যাই, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। একটি বিষয় না বললেই নেই যে সাম্প্রতিক সময় রাজনৈতিক দলগুলোকে সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করতে কিংবা নির্বাচন দেওয়ার একটা তাড়া দিতে দেখা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে? আমি আশা করব দূরত্ব হবে না। আমি সাথে আমার উমামা, তারা তরুণ, তাদের স্পিরিট এনথুজিয়াজম অনেক বেশি, অ্যান্ড মাশাআল্লাহ আমি সাধুবাদ জানাই। তবে পরিষ্কারভাবে এটাও আমি একটু পয়েন্ট আউট করে দিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ছোটখাটো বা বড় দাগে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেটা নিয়ে তারাও কিন্তু আবেগী হয়ে তারাও তাদের সেন্টিমেন্টগুলো প্রকাশ করছে। নির্বাচনের আগে অনেক সংস্কার লাগবে, এগেন আমি একমত, পুরোপুরি সংস্কার প্রয়োজন, বাট সংস্কারগুলো নির্বাচনের মাধ্যমে হওয়া প্রয়োজন, এটার পরিষ্কার। সবকিছু তো আসলে ওই যে দ্য প্রুফ ইজ ইন দ্য পুডিং, হ্যাঁ, মানে প্রমাণেই দেখা যায়। তো বিপ্লব অনেক জায়গায় হয়েছে, রাশিয়া বলেন, চায়না বলেন, ক্যাম্বোডিয়া বলেন, আমেরিকা বলেন। এই বিপ্লব যে জায়গাগুলোতে হয়েছে, এর মধ্যে বিপ্লবের পর নির্বাচন হয়ে নির্বাচিত সরকার এসছে যুক্তরাষ্ট্রে 18th সেঞ্চুরিতে। নির্বাচিত সরকার আসার পর খুব তাড়াতাড়ি, মানে অল্প 50-60 বছরের ভেতরে তারা একটা বিশ্ব শক্তি হতে সক্ষম হয়েছে, আর এবং মানে সুশাসন সবকিছু তাদের দেশে এসেছে। আর যে দেশগুলোতে বিপ্লবের পর কোনো গণতন্ত্র আসেনি, নির্বাচন আসেনি, বিপ্লবী সরকার, বন্দুক ধরা সরকার এসছে, ইউএসএসআর, আপনার চায়না, ক্যাম্বোডিয়া, সেই জায়গায় কোটি কোটি জনতার প্রাণহানি হয়েছে। সো ওই যে নির্বাচন জনগণের যেই তাদের ইচ্ছার প্রতিফলন, দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হবে না আমি আশা করছি হবে না। আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সুন্দরভাবে সামনে একটা নির্বাচন দিতে আমাদেরকে আশাহত করবেন না, ইনশাআল্লাহ। ঠিক আছে, একদমই শেষের দিকে আমরা চলে এসেছি। ববি হাজ্জাজ এবং উমামা ফাতেমা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।